দরজার পর্দা তুলে পার্থ অবাক হয়ে দেখল মীনাক্ষী তো তেমনই চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তাহলে হতবুদ্ধি হয়ে সে বেরোলো। অভ্রর সঙ্গে যে মেয়েটি ছিল সে তাহলে কে? পাথরের বেদির কাছে গিয়ে সে দেখল বাড়ির পিছন দিকের ঘরের দরজার সামনে দুটিতে তখনও দাঁড়িয়ে রয়েছে। সেই সময় অভ্র দেশলাই জেলে সিগারেট ধরালো। এবার দেশলাইয়ের ক্ষণিক আলোয় মেয়েটির মুখ দেখতে পেল পার্থ। হ্যাঁ, মীনাক্ষী তো বটে, এতটুকু ভুল নেই তাতে। সৈয়দ মুস্তাফা সিরাজের এক হাড় কাঁপানো ভৌতিক ঘটনা, অশরীরী নয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আমার বন্ধু পার্থ বিয়ের পর বউকে নিয়ে হানিমুনে গেল প্রতাপগড়। প্রতাপগড়ে পাহাড় যেমন আছে, জঙ্গলও রয়েছে, আর আছে নদী। প্রকৃতি যেন নিজের হাতে চমৎকার করে সাজিয়ে রেখেছে জায়গাটা। আশেপাশে দু চারটে কলকারখানা ব্রিটিশ আমল থেকেই রয়েছে। আজকাল সেগুলোকে কেন্দ্র করে নতুন জনপদ গড়ে উঠেছে। কিন্তু আদি প্রতাপগড় এখনও শান্ত, নির্জন আর সুন্দর। কারণ নদী, পাহাড়, অরণ্যের সীমানায় যেসব ঘরবাড়ি তা বড়লোকদের সম্পত্তি। বাংলা বিহারের রাজারা আর ব্যবসায়ীদের মরশুমি আড্ডা। একটা পাবলিক স্বাস্থ্য নিবাসও আছে ওদিকটায়। আর নদীর ধারে যে বাংলো বাড়ি, তার মালিক পার্থর চেনা জানা এক বাঙালি ভদ্রলোকের। তিনি সম্প্রতি মারা গেছেন। তার ছেলে এখন ওটার মালিক। বাবার সুবাদে পার্থর সঙ্গে তার পরিচয় হয়েছিল কয়েক মাস আগে। বিয়ের পর পার্থ হানিমুন কাটানোর জন্য প্রতাপগড়ের ওই সুন্দর বাড়িটাই মনে মনে ঠিক করে নিয়েছিল। মীনাক্ষীকে সঙ্গে নিয়ে সেই নতুন মালিকের কাছে গিয়েছিল বাড়িটা যাতে ওরা কিছুদিনের জন্য পায়। অবশ্য ভাড়া দিয়েই নিতে চেয়েছিল। অভ্র বাড়ির নতুন মালিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু ভাড়া নিতে চায়নি। তাদের নাকি নানান জায়গায় এমন অনেক বাড়ি আছে। পাহাড় জঙ্গল এলাকায় এই রকম সুন্দর ছোটোখাটো বাংলো করে রাখা তার বাবার অভ্যাস ছিল। সেগুলো কখনো কাউকে ভাড়ার বিনিময়ে দেওয়া হয়নি বা এখনও হয় না। পার্থ যতদিন খুশি প্রতাপগড়ের বাড়িতে কাটাতে পারে। তবে একটা কথা, প্রতাপগড়ের বাড়িটা নিয়ে কিছুদিন থেকে একটা বাজে গুজব রটানো হয়েছে। বাড়িটা নাকি ভুতুড়ে। আসলে এ গুজব রটিয়েছে ওখানকারই কিছু লোক। অভ্রর বাবার কাছে তারা বাড়িটা কিনতে চেয়েছিল, পায়নি। তাই কতবার অভ্র একা বা বন্ধু বান্ধবদের সঙ্গে কাটিয়ে এসেছে, কোনো ব্যাপার দেখেনি বা ভূতের নামগন্ধ টের পায়নি। এছাড়া আরও কতজনে গিয়ে থেকেছে, কেউ কিছুই দেখেনি। শুনে কিন্তু মীনাক্ষী আপত্তি করেছিল। সে যাই হোক, দুজনে তো প্রতাপগড়ে গিয়ে পৌঁছালো। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মীনাক্ষী কিন্তু এত মুগ্ধ হয়ে পড়ল যে ভূত প্রেতের খুঁতখুঁতানি ওর মন থেকে দূরে চলে গেল। বাড়ির দেখাশোনা যে করে তাকে আগে থাকতে অভ্র চিঠি দিয়ে রেখেছিল। সে থাকে কারখানাগুলোর কাছাকাছি। ঠিক সময়ে এসে বাড়ি গোছগাছ করে রেখে অপেক্ষা করেছিল পার্থদের জন্য। লোকটা বাঙালি, মোটামুটি লেখাপড়া জানে, জাতে বামন। অতিথিদের জন্য রান্নাবান্না সেই করে দেয়। কাজকর্মে ঝিব আর লোকজন দরকার হলে তাও নিয়ে আসে। এসবের জন্য তাকে অবশ্য
পয়সা করে দিতে হয়। ওর নাম হারাধন। হারাধন জানালো এসব করে গড়ে তার মাসে 100-রও বেশি উপরই রোজগার হয়। মীনাক্ষীর আনন্দে ভূত পড়ার ভয়ে হারাধনকে ভূত সম্পর্কে কোনো কথাই জিজ্ঞেস করলো না। হারাধনও অবশ্য নিজে থেকে কিছু বলল না। সে টাকা নিয়ে বাজার চলে গেল। ফেরার সময় একটি মেয়েকে নিয়ে এলো। হারাধনেরই মেয়ে, বছর 19-20 বয়স, শ্যামলা রং, চেহারায় মোটামুটি শ্রী আছে। মেয়েটির নাম মঞ্জু। মঞ্জুর বিয়ে হয়েছিল এখানেই। স্বামী একটা কারখানায় চাকরি করত, দুর্ঘটনায় মারা গেছে। বিধবা মঞ্জু বাবার কাজে সাহায্য করে। আরও সব ভাই বোন আছে, ওর মা আছে, চলে যায় কোনো রকমে। এ বাড়িতে যেসব বাবুরা আসেন তাদের সেবা যত্ন, টুকিটাকি কাজকর্ম বাবার পাশে থেকে সেও করে, বকশিস পায়। পার্থ আরও আশ্বস্ত হলো এইসব ব্যবস্থা দেখে। সে নিজে যেমন, মীনাক্ষীও তেমনি একটু অলস প্রকৃতির। নিজের হাতে বিছানা গোছাতেও কষ্ট হয়। মঞ্জুকে পেয়ে ওরা খুশি হলো। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কেটে গেল। দিনে ঘোরাঘুরি, রাতে গভীর ঘুম। না কোনো ভূত প্রেত, কোনো রহস্যময় ব্যাপারও কিছু ছিল না। হারাধন রাত্রে কিচেনের বারান্দায় খাটিয়া পেতে ঘুমায়। মঞ্জু সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যায়, আবার ভোর 6টার মধ্যে চলে আসে। বেডটি নিয়ে দরজায় নক করে। পার্থর মন ভরে গিয়েছিল স্বর্গের সাথে। মীনাক্ষীরও। জানালা দিয়ে সকালের পাহাড়ার নদী, নদীর ওপারে সবুজ অরণ্য দেখতে দেখতে ওরা বেডটি খেত। কোনো দিন বা রাতে বৃষ্টি হতো অঝোরধারায়। নির্জন ঘরে ওরা স্বামী স্ত্রী প্রেম ভালোবাসায় অপার্থিব সুখে আপ্লুত হয়ে উঠত। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে গেল পার্থর। ঘড়ি দেখল রাত 3টে। টেবিল ল্যাম্প জ্বালল। কেন ঘুম ভাঙল খুঁজতে গিয়ে মনে পড়ল, জেগে ওঠার পর কয়েক সেকেন্ড বাইরে যেন কি একটা শব্দ শুনেছিল। পাশে মীনাক্ষী কাত হয়ে অন্যদিকে ঘরে ঘুমাচ্ছে। মীনাক্ষী কি? কিন্তু মীনাক্ষী একা এত রাত্রে দরজা খুলে বাইরে বেরোবে, এটা অবিশ্বাস্য। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো তার। কিন্তু মীনাক্ষীকে ঘুম থেকে ওঠালো না। ভাবল সকালে জেনে নেবে। সকালে মীনাক্ষীকে কথাটা বলতেই মীনাক্ষী আকাশ থেকে পড়ল। ও অসম্ভব। সে শোয়ার পর একবারও ওঠেনি। গাঢ় ঘুমে ঘুমিয়েছিল সারা রাত। সে বলল সম্ভবত রাতে শোয়ার আগে হারাধন গ্লাসের জল আনতে গিয়ে জল পড়েছিল মেঝে, তার উপর পা ফেলে হেঁটেছে, সেই দাগ। তবু মনে কেমন খুঁতখুঁতানি থেকে গেল পার্থর। পরের রাতটা আর কিছু ঘটল না, কিন্তু তার পরের রাতে ঘটল অদ্ভুত এক কাণ্ড। কি শব্দে ঘুম ভেঙে গেল পার্থর। সে টেবিল ল্যাম্প জ্বালালো। দেখল যথারীতি পাশে মীনাক্ষী ঘুমাচ্ছে। একটা মিষ্টি সুগন্ধ টের পেল পার্থ। শরৎকাল, তখন বৃষ্টি হচ্ছে। তার উপরে জায়গাটা সমুদ্র তটের হিসাবে খানিকটা ঠান্ডা পড়ে। মীনাক্ষী আগাগোড়া চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। পার্থরও শীত করছিল এখন, কিন্তু মীনাক্ষী যে বেড কভারটায় গা ঢেকেছে সেটা ছোট। টানাটানি করতে যাওয়ার মানে হয় না। সে উঠে বসে সিগারেট ধরালো। তারপর মনে পড়ল আজ তার ঘুম ভেঙেছে কি একটা শব্দে। সেটা বাইরের কোনো আওয়াজ নয়, খুব কাছের। ঘুমটা চলে গেছে বুঝতে পেরেছিল সে। উঠে বাইরে বেরোলো। বাইরে কৃষ্ণপক্ষের ফিকে জ্যোৎস্না, আকাশ পরিষ্কার। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর লনে নামলো।
সেই সময় হঠাৎ তার কানে অস্পষ্ট দরজা খোলার শব্দ ভেসে এলো। সে চমকে উঠল। এই বাংলো বাড়িটায় মোট 6খানা ঘর, কিচেন আর স্টোর সমেত। তারা যে ঘরে থাকে সেটা একেবারে শেষ প্রান্তে, পশ্চিম আর দক্ষিণে। ওই ঘরের লাগোয়া আরও 3টে ঘর রয়েছে। বারান্দায় উঠে বাঁহাতি ঘরটা ড্রয়িং রুম, তার ওপাশে আরও 2টি এই এক সারিতে বড় ঘর। শোয়ার ব্যবস্থা আছে দুটোতেই। তাদের ঘর থেকে সব ঘরেই পরপর যাওয়া যায়। প্রত্যেক দরজায় সুদৃশ্য দামি পর্দা আছে। বারান্দায় সতর্কভাবে উঠে ড্রয়িং রুমের দরজায় এসে কান পাতল। অবাক হলো, ভিতরের কোনো ঘরে অস্পষ্ট শব্দ হচ্ছে। তারপর যেন দেশলাই জ্বালার শব্দ শুনল সে। জানালা বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। সে দ্রুত ফিরে এলো নিজের ঘরে। মীনাক্ষী একই ভঙ্গিতে ঘুমাচ্ছে, চুপচাপ। কিছুক্ষণ বসে ভাবতে লাগলো ব্যাপারটা। একবার মনে হলো হারাধনকে ডাকবে নাকি। পরে ভাবলো, তাহলে কি কেউ রাত্রে এসেছে এখানে, অভ্রবাবুর কোনো লোক? সকালে ব্যাপারটা পরিষ্কার হলো। ভূত টুত বাজে কথা। সত্যি গত রাত্রে একজন এসেছে, অন্য ঘরে কাটিয়েছে, এবং সে লোকটি আর কেউ নয়, স্বয়ং অভ্র। খুব হাসাহাসি সে নিয়ে। অভ্র অত রাতে আর বিরক্ত করতে চায়নি ওদের। হঠাৎ একটা কাজে এসে পড়েছে, কদিন থাকবে। পরের রাতে আবার ঘুম ভেঙে গেল পার্থর। ঠিক একই সময়ে একই ধরনের শব্দে। মীনাক্ষী যথারীতি চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। পার্থ সিগারেট জেলে বাইরে এলো। তখন সবে একটুখানি জ্যোৎস্না ফুটেছে। সে বাড়ির পশ্চিমের বাগানটার দিকে তাকাতেই চমকে উঠল। বেদি বাঁধানো সাদা পাথরের নিচে কারা দুজন বসে আছে যেন। পার্থ চুপি চুপি এগোলো। বাড়ির ছায়ায় নিজেকে লুকিয়ে রেখে। বড়জোর 20-22 হাত তফাতে ওরা বসে আছে। এবং তখনই ভীষণ চমকালো পার্থ। অভ্র বসে রয়েছে, তার পাশে একটি মেয়ে। মেয়েটি যেন মীনাক্ষী। জ্যোৎস্না যেটুকু আছে তাতেই স্পষ্ট টের পেল ও মীনাক্ষী ছাড়া কেউ নয়। সে কি চোখে ভুল দেখছে? হামাগুড়ি দিয়ে ঝোপের আড়ালে গেল সে। না, চোখের ভুল নয়, মীনাক্ষী। কি করবে ভেবে পেল না সে। সারা শরীর নিঃসাড় হয়ে পড়ল। তার মাথা ঘুরতে থাকলো। আশ্চর্য, তার স্ত্রী মীনাক্ষীর সঙ্গে এই অভ্রর গোপন প্রণয় আছে, একটুও টের পায়নি। হতবুদ্ধি হয়ে সে বসে রইল কতক্ষণ। তারপর দেখল ওরা দুজনে উঠেছে, পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকবে সম্ভবত। পার্থ মুহূর্তে ঠিক করল নিজের ঘরে গিয়ে মীনাক্ষীকে অপ্রস্তুত করে দেবে এবং সোজা চার্জ করবে। তার ধারণা হলো মীনাক্ষী পার্থর ঘুমানোর সঙ্গে সঙ্গে অভ্রর কাছে চলে গিয়েছিল পাশের দরজা দিয়ে। এখন নিশ্চয়ই বিছানা খালি দেখতে পাবে সে। পার্থ বাড়ি ঘুরে বেরিয়ে বারান্দায় এলো। তারপর দরজার পর্দা তুলে অবাক হয়ে দেখল মীনাক্ষী তো তেমনই চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তাহলে অবাক হতবুদ্ধি হয়ে সে বেরোলো। অভ্রর সঙ্গে যে মেয়েটি ছিল সে তাহলে কে? পাথরের বেদির কাছে গিয়ে সে দেখল বাড়ির পিছন দিকের ঘরের দরজার সামনে দুটিতে তখনও দাঁড়িয়ে রয়েছে। সেই সময় অভ্র দেশলাই জেলে সিগারেট ধরালো। এবার দেশলাইয়ের ক্ষণিক আলোয় মেয়েটির মুখ দেখতে পেল পার্থ। হ্যাঁ, মীনাক্ষী তো বটে, এতটুকু ভুল নেই এতে। পার্থ তখন হাবাগোবা হয়ে গেছে পুরো। ব্যাপারটা স্বপ্নের ঘরে দেখছে না তো। আর স্থির থাকতে না পেরে সে এক লাফে প্রকাশ্যে গিয়ে দাঁড়ালো। তারপর ডাকলো মীনাক্ষী। অমনি দুজনে স্যাঁত করে ভিতরে ঢুকে গেল। দরজা বন্ধ হয়ে গেল। তখন পার্থ আবার বাড়ির দক্ষিণ ঘুরে ঘরে পৌঁছালো।
দেখলো মীনাক্ষী তখনও ঠিকই একই ভঙ্গিতে শুয়ে ঘুমাচ্ছে। সে তাকে ঠেলে ঘুম ভাঙাতে চেষ্টা করলো। অনেক ধাক্কাধাক্কি করে ঘুম ভাঙল মীনাক্ষীর। চাদর সরিয়ে বলল, কি হলো? হ্যাঁ, এইও তো মীনাক্ষী। আমি স্পষ্ট দেখছি মীনাক্ষী অভ্রর সাথে কথা বলছে। এদিকে মীনাক্ষী কিন্তু যথারীতি বিছানায় শুয়ে আছে। এটা কি করে হয়? ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।